কখনো ভেবে দেখেছেন কিছু লেখা কেন আমাদের মনে গেঁথে যায়, প্রজন্মের পর প্রজন্ম ধরে সেগুলো টিকে থাকে? এটা কি শুধু একটা ভালো গল্পের জোরে, নাকি এর পেছনে আরও কিছু আছে? আজ আমরা সেই রহস্যের গভীরে যাব, সেই গোপন কোড ভাঙব যা সাধারণ শব্দকে কালজয়ী শিল্পে পরিণত করে। তাহলে আসল ব্যাপারটা কি? কিভাবে শেক্সপিয়ার বা জীবনানন্দের মতো লেখকরা এমন কিছু তৈরি করেন যা শত শত বছর পরেও আমাদের মনকে ঠিক সেভাবে নাড়া দেয়? এটা কি শুধুই প্রতিভা, নাকি এর পিছনে কিছু কৌশল আছে যা আমরাও শিখতে পারি? না না, এটা কোনো জাদু টাদু নয়, বরং এটাকে বলা যেতে পারে একজন লেখকের টুল কিট। ঠিক যেমন একজন দক্ষ সুতার সাধারণ কাঠ দিয়ে অসাধারণ আসবাব বানিয়ে ফেলেন, তেমনি একজন লেখকও এই কৌশলগুলো ব্যবহার করে ভাষাকে একটা নতুন রূপ দেন। চলুন তাহলে আর দেরি না করে এই টুল কিটটা খুলে ফেলা যাক। আমরা আমাদের আলোচনাকে মূলত 3টি ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব শব্দ আর ছন্দের কৌশল, তারপর ডুব দেব গভীর অর্থের কৌশলে, আর সবশেষে দেখব গঠন আর জোর দেওয়ার কিছু কৌশল। তো আমাদের প্রথম ভাগে আমরা সেই সব কৌশল নিয়ে কথা বলবো যেগুলো আমাদের কানে একটা অন্যরকম আবেদন তৈরি করে, মানে ভাষাকে প্রায় সুর বা সঙ্গীতের মতো করে তোলে। আমাদের টুলবক্সের প্রথম যে যন্ত্রটা, সেটার নাম হলো অ্যালিটারেশন। ভাবুন তো, একই ব্যঞ্জনবর্ণের শব্দ যখন পরপর আসে তখন কেমন একটা ছন্দের মতো শোনায়। বাংলায় আমরা এটাকে অনুপ্রাস বলি। যেমন ধরুন কোলরিজের এই লাইনটা, দ্য ফেয়ার ব্রিজ ব্লু, দ্য হোয়াইট ফোম ফ্লু। এখানে বি আর এফ ধ্বনির এই খেলাটা শুনলে মনে হয় যেন একটা ঢেউ খেলে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন আমরা নিজেরাই সেই জাহাজে বসে সমুদ্রের হাওয়া আর ফেনাটাকে অনুভব করছি। আচ্ছা, আমাদের পরের কৌশলটার নাম হলো অ্যাসোনেন্স। এখানে ব্যঞ্জনধ্বনির বদলে কাছাকাছি শব্দগুলোতে একই স্বরধ্বনির পুনরাবৃত্তি ঘটানো হয়। কিটসের এই লাইনটা পড়লে কেমন একটা বিষণ্ণ ভাব চলে আসে। খেয়াল করুন, ওয়েলফুল, কোয়ার আর মর্ন শব্দগুলোতে ও এবং এর স্বরধ্বনি বারবার ফিরে আসছে। এই পুনরাবৃত্তিটা যেন মশার গুনগুনানির মতো একটা দীর্ঘ বিষণ্ণ সুর তৈরি করছে, যা কবিতার শরতের বিষাদের সঙ্গে একদম মিলে যাচ্ছে। এবার আসি কনসোনেন্সে। এটা অ্যালিটারেশনের কাজিনের মতো, কিন্তু একটু আলাদা। কারণ এখানে ব্যঞ্জনধ্বনিগুলো শব্দের শুরুতে না হয়ে যে কোনো জায়গায়, বিশেষ করে শেষে বারবার আসতে পারে। শেক্সপিয়ারের এই বিখ্যাত লাইনে দেখুন, উইন্স এবং বাডস দুটো শব্দের শেষেই কিন্তু ডি ধ্বনিটা আছে। এটা চোখে পড়ার মতো অ্যালিটারেশন না হলেও একটা সূক্ষ্ম মিল তৈরি করে, যা পড়তেও বেশ ভালো লাগে। তো শব্দের সুরের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা একটু অর্থের গভীরে ডুব দেব। এমন কিছু কৌশল আছে যা লেখাকে শুধু সুন্দর শোনায় না, বরং তার মধ্যে ভাবনার অনেকগুলো নতুন স্তর যোগ করে। অ্যালুশনকে বলা যেতে পারে সাহিত্যের একটা ইনসাইড জোক, মানে লেখক অন্য কোনো বিখ্যাত ঘটনা বা লেখার দিকে একটু ইশারা করেন। যারা সেই ইশারাটা ধরতে পারেন তাদের সাথে লেখকের একটা দারুণ বোঝাপড়া তৈরি হয়ে যায়, আর লেখাটার গভীরতাও অনেক বেড়ে যায়। যেমন এখানে কেটস ওল্ড টেস্টামেন্টের রুথের গল্পের দিকে ইঙ্গিত করছেন। যারা সেই গল্পটা জানেন তারা এই লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে কবিতার মধ্যে একাকিত্ব আর নির্বাসনের এক গভীর বেদনা অনুভব করতে পারবেন। ভাবুন, মাত্র একটা লাইনে যেন আস্ত একটা গল্পের আবেগ মিশে গেল। অ্যাপস্ট্রফি নামটা একটু কঠিন লাগলেও ব্যাপারটা বেশ সহজ আর মজার। এটা এমন একটা কৌশল যেখানে লেখক সরাসরি কোনো বস্তু, ধারণা বা এমন কাউকে দেখে কথা বলেন যিনি আসলে সেখানে উপস্থিত নেই। শেলির এই ডাকটা খেয়াল করুন, ও উইন্ড। তিনি কিন্তু শুধু বাতাস নিয়ে কিছু লিখছেন না, তিনি সরাসরি বাতাসের সাথে কথা বলছেন। যেন বাতাস কোনো জড়বস্তু নয়, বরং এক জীবন্ত শক্তিশালী সত্তা যার কাছে আকুতি জানানো যায়। দারুণ না ব্যাপারটা? আমাদের টুলকিটের একেবারে শেষ ভাগে চলে এসেছি। এখানে আমরা সেই সব কৌশল দেখব যা শব্দের বিন্যাসের মাধ্যমে বাক্যে বিশেষ জোর বা একটা অসাধারণ ছন্দ তৈরি করে। অ্যানাফোরা হলো পুনরাবৃত্তির মাধ্যমে কোনো কথার মধ্যে একটা গতি আনা আর মূল বিষয়ের ওপর জোর দেওয়ার একটা খুব শক্তিশালী উপায়।
ডিকেন্সের এই বিখ্যাত শুরুটা তো আমাদের সবারই চেনা, তাই না? ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। এখানে বারবার ইট ওয়াজ দ্য বলার মাধ্যমে একটা অসাধারণ ছন্দ তৈরি হয়েছে, যা পাঠককে এক মুহূর্তে গল্পের জগতে টেনে নিয়ে যায়। এবার একটা বেশ বুদ্ধিদীপ্ত কৌশলের কথা বলি, কায়াজমাস। এটা অনেকটা আয়নার প্রতিবিম্বের মতো একটা গঠন তৈরি করে। এটা বাক্যে একটা ভারসাম্য আনে আর একটা সম্পূর্ণতার অনুভূতি দেয়। আর এর সবচেয়ে সেরা উদাহরণ বোধহয় শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে নেওয়া এই উক্তিটি। কি নিখুঁত একটা ভারসাম্যপূর্ণ এবং চিরস্মরণীয় বাক্য, তাই না? যা পুরো নাটকের মূল থিমটাকেই ধরে রেখেছে। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা এটাকে একটু ভেঙে দেখি। ধরুন ফেয়ার হলো এ আর ফাউল হলো বি, তাহলে বাক্যটা কি দাঁড়ালো? এ হলো বি এবং বি হলো এ, মানে এ বি বি এ। এই প্রতিসম গঠনটাই বাক্যটাকে এত শক্তিশালী আর মনে রাখার মতো করে তুলেছে। তো আমরা অনেকগুলো আলাদা আলাদা কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু আসল জাদুটা কোথায় জানেন? আসল জাদুটা হলো এই সবগুলোকে একসাথে মেলানোর মধ্যে। একদম ঠিক। সেরা লেখকরা এই কৌশলগুলোকে আলাদা আলাদাভাবে ব্যবহার করেন না, বরং তারা এগুলোকে এমনভাবে একসাথে বোনেন যে একই বাক্যের মধ্যে হয়তো সুন্দর ছন্দ আছে, গভীর অর্থ আছে, আবার শক্তিশালী একটা গঠনও আছে। তো এখন যেহেতু এই গোপন কোডগুলো আমাদের সবার জানা হয়ে গেল, পরের বার যখন কোনো বই পড়া হবে, গান শোনা হবে বা সিনেমা দেখা হবে, তখন কি একটু অন্যভাবে খেয়াল করা যাবে? কোন কোন কৌশল চোখে পড়ছে আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।